ভারতবর্ষের যেগুলো মৌলিক সমস্যা, বেকারত্ব একটা মৌলিক সমস্যা, বিদেশি শক্তির আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিপন্নতা, সেটা একটা সমস্যা। ভারতবর্ষে যে গরিব মানুষ খেতে পাচ্ছে না দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য, সেটা একটা বড় সমস্যা। ভারতবর্ষের যে কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে, শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা কোভিডের সময় অসম্ভব অসুবিধায় পড়েছিলেন এবং তারপরে তাদের অনেক রকম অর্থনৈতিক সংকট, সেটা একটা বড় সমস্যা। এবং সর্বোপরি নারী নির্যাতন দেশ জুড়ে একটা বড় সমস্যা। সেগুলোকে বাদ দিয়ে জাতপাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা ধিক্কার জানাই এবং তাদের এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই। দিদি, আপনাকে সবজি হাতে সংসদের মধ্যে দেখা গেছে, সেই সময় বলেছিলেন মানুষের খাওয়ার উপায় নেই। এই জায়গা দাঁড়িয়ে কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে বিগত বিজেপি? নির্বাচনী গিমিক হিসেবে গ্যাসের দাম বোধহয় 100 টাকা কমিয়েছে, নির্বাচন হয়ে গেলে আবার বাড়িয়ে দেবে। দিদি, যখন শিক্ষার প্রশ্ন আসে তখন যেখানে সারা দেশে রেশনের কথা বলে বিজেপি সহানুভূতি আদায় করতে চায়, সেখানে মনে হয় না এটা কার্যত শিক্ষার জায়গায় ভিক্ষা হচ্ছে? একদম, আমি তো বলছি যে মৌলিক সমস্যাগুলো তলানিতে এসে ঠেকেছে, সেই দিকে কোনো চিন্তা নেই। এই সরকারের ধর্মের ভিত্তিতে তারা ভোট ভাগ করতে চাইছে। শিক্ষার কথাই যখন আসলো তখন একজন মানুষ যিনি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে, তিনি যখন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তার দলের মধ্যে, আপনি এটাকে কীভাবে দেখছেন? এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দেউলিয়াপানা যে তারা বারাসাতের শুভবুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য, যিনি বোধহয় হাবড়ার কোনো স্কুলে ক্লাস 8 পাস না করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ের সার্টিফিকেট দিয়েছেন। এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি। বারাসাতের মানুষ, শিক্ষিত মানুষ, সংসদীয় এলাকায় বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন, পরিবার রয়েছেন। আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা। দিদি, আমার আরেকটা প্রশ্ন থাকছে যে আপনার এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সভায় বিজেপি প্রার্থী সরব হচ্ছেন, যেখানে তার বিরুদ্ধে একদা এনডিপিএস কেসের তিনি অভিযুক্ত ছিলেন। কীভাবে আপনি? না, উনি সরব কোন মুখে হচ্ছেন জানি না। আসলে এক কান কাটা হলে তবুও একরকম হয়, দুই কান কাটাদের তো লজ্জা থাকে না। সুতরাং উনি তো দুই কান কাটা, মাদক পাচারে জেল খেটেছেন, তারপরে উনি কুভাষা ব্যবহার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন, কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার, বলছেন চেলাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন, তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে বুথে যেও। এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া, নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা, এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে আমি মনে করি। দিদি, আপনি এমপি ল্যাডে প্রচুর কাজ করেছেন, তারপরেও আপনি 15 বছর ধরে আপনি সাংসদ ছিলেন। যদি আপনি হাইপোথেটিক্যালি জিতে আসেন, সেক্ষেত্রে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কী কী কাজ আপনার সামনে থাকছে? আমি 100% জিতছি, 2 লক্ষ ভোটে জিতছি, এটা প্রথমে শুনে নিন। যদি ধরে নেওয়া যাক জিতছি না, জিতছি। এবং কাজের মধ্যে দেখুন, বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে, পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত মধ্যমগ্রাম, পৌঁছে দিয়েছি। এই পানীয় জল মধ্যমগ্রাম বারাসাতে 3-4 বছর ধরে বাড়ি বাড়িতে আসছেই। সল্টলেক রাজারহাটে কম জল ছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনা করে, তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন। এদিকে অশোকনগর হাবড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, এবং দেগঙ্গার প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে। তাই জলের কাজটা আমি করেছি, যেটা আগে ছিল না বারাসাতে।
নিকাশি ব্যবস্থাটা তো বললাম, প্রত্যেকটা অলিগলির রাস্তা পাকা হয়েছে, যেটা ছিল না। সব জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসেছে। বৈদ্যুতিকরণে বাংলা এখন অগ্রণী, কেননা এত বেশি উদ্ধৃত বিদ্যুৎ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যে অন্য স্টেটকে বিক্রিও করছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে 100% বৈদ্যুতিকরণ হয়ে গেছে। তা সত্ত্বেও কারুর বাড়ির দাওয়ায়, কারুর উঠোনে, কারুর একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না, আমরা সোলার লাইট বসিয়েছি এমপি ল্যাডের টাকায়। এটা সোলার লাইট এমপি ল্যাডের টাকায়। সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপি ল্যাডের টাকায়। সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে। কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে, এবং হাসপাতালগুলো বা আউটডোর ফেসিলিটিগুলো তৈরি হয়েছে। এবং সর্বোপরি বারাসাত বনমালীপুর হাসপাতাল, যেটা একেবারে ভগ্নদশা ছিল, সেটা মেডিকেল কলেজ হয়েছে। এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশের যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই রকম আমি তৈরি করতে পেরেছি। আমার একটা প্রশ্ন আছে, যে একটা জিনিস জানতে চাই, আপনি এত উন্নয়ন করেছেন, সব কিছু করেছেন, একটা কথা খুব পরিষ্কার, সেই বারাসাতের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, মিটিং করলেন সন্দেশখালীর মেয়েদের, সেখানে নিয়ে এসে তিনি একটা সভা করলেন। এটাকে আপনি কি বলবেন? এটা কি ধরনের টার্গেট করা আছে বারাসাতকে? আমি বলবো যে এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, অন্য কোনো ইস্যু নেই। এবং সন্দেশখালীটাও আমি বলবো যে যতটা